আমি এখন ঘুমাবো, তুমিও ঘুমিয়ে যাও। আজ যে ধকলটা গেল আমাদের উপর, টানা 7 দিন ঘুমাতে হবে মনে হচ্ছে। কথাটি বলেই বিছানার উপরে শরীরটা এলিয়ে দিল আবেশ। 6 বছর প্রেম করার পর আজ বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছে আবেশ ও আদুরে। কিন্তু বাসর রাতেই আবেশের মুখে এমন একটা কথা শুনে বিস্ময়ের শেষ পর্যায়ে চলে গেল আদুরে। যে রাত নিয়ে তাদের এত স্বপ্ন ছিল, সেই রাতেই আবেশের এমন ব্যবহারের কারণটা কি হতে পারে? বিছানা ছেড়ে উঠে পড়ল আদুরে। ভারী শাড়ি, গহনা, সাজসজ্জা সব মিলিয়ে অস্বস্তি লাগছে তার। আরো বেশি অস্বস্তি লাগছে আবেশের কথা শুনে। কত স্বপ্ন দেখেছিল সে এই দিনটি নিয়ে। ঘাপটি মেরে বসে থাকবে ফুলে সাজানো বিছানার উপরে। আবেশ এসে তার ঘুমটা তুলবে, তাকে দেখে কপালে আলতো করে চুমু খাবে, অনেকক্ষণ সময় নিয়ে গল্প করবে দুজন দুজনের হাত ধরে। এরপর না আর ভাবতে পারছে না আদুরে। ঘরটা ফুলে সাজানো হলেও আবেশের এমন ব্যবহার কিছুতেই মানা যায় না। মাথার ঘুমটা হাতে নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেললো আদুরে। ড্রেসিং টেবিলের সামনে এসে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সে। তাকে কি খুব বেশি খারাপ লাগছে দেখতে? কিন্তু বিয়ের আসরে আবেশ বলেছিল তাকে দেখতে কোনো অপ্সরের চেয়ে কম লাগছে না। তাহলে ধীরে ধীরে গহনাগুলো খুলতে লাগলো আদুরে। বুক ফেটে কান্না আসছে তার। ভাইয়ার বিয়েটা হয়ে গেল, এখন আমার লাইন ক্লিয়ার। এখন আমি তোমাকে বিয়ে করতে পারবো। ফোনের ওপাশে আয়ানের কথা শুনে লামিয়া বলল, বেকার কোনো ছেলেকে আমি বিয়ে করছি না। আমি বেকার অবস্থায় তোমাকে আনছিও না। তোমার যে ডিমান্ড, আমাকে ভিক্ষা করতে হবে। কি বললা তুমি? যা শুনেছো। আজকে রাতে আর তোর সাথে কথা বলছি না আমি। তোর ভাই বাসর করবে, তুই দুঃখে মর। রাখলাম। লাম্মু, এই লাম্মু। ফোনের লাইন কেটে সুইচ অফ করে দিল লামিয়া। রাগ উঠলেই এমনটা করে সে। শাস্তি স্বরূপ এক রাত কথা বন্ধ রাখে আয়ানের সাথে। কিন্তু আজও তার এমনটা করার প্রয়োজন ছিল। পাশেই ভাই বাসর করছে আর সে ফোনে কথাও বলতে পারবে না। লামিয়া যে মেয়ে, বিয়ের পর রাগ উঠলে এক রাত অন্য রুমে গিয়ে কাটাবে। আর যদি বাসর রাতে রাগ উঠে, না না, কিছুতেই তাকে বাসর রাতে রাগানো যাবে না, না হলে সেই রাতটাও ভেস্তে দিবে এই মেয়ে। এসব ভেবে নিজের মনে হাসতে লাগলো আয়ান। ড্রেসিং টেবিলের এক পাশে বসে ফুপিয়ে কেঁদে চলেছে আদুরে। মা বাবার বড্ড আদরের মেয়ে সে। তার পছন্দের কথা ভেবে আবেশের হাতে তুলে দিতে দ্বিধাবোধ করেনি তারা। কিন্তু এই আবেশই তাকে বিয়ের প্রথম রাতেই অবহেলা করছে। কেন? 6 বছরেও কি একটি মানুষকে চেনা যায় না? আদু, হঠাৎই আবেশের গলার স্বরে চিন্তার জগতে করা বিচরণ থেমে গেল আদুরের। আবেশ ধীরে ধীরে এগুলো তার দিকে। আদুরের পাশে হাঁটু গেড়ে বসে সে বলল, ঘুমাবে না? কিছু বলতে চেয়েও বলতে পারছে না আদুরে। কথা বলতে গিয়েও কান্না আসছে তার। আবেশ তার দিকে হাত বাড়িয়ে বলল, আসো, চলো ঘুমাবে। অভিমানী স্বরে আদুরে বলল, আমার ঘুম আসছে না। আমার বুকে ঘুমানোর কথা ছিল না তোমার এই রাতে? ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আদুরে বলল। আরো অনেক কিছুই কথা ছিল, হয়েছে কি? কোনো জবাব দিতে পারল না আবেশ। মুখটা অন্যদিকে ঘুরিয়ে ভাবতে লাগলো কি বলা যায়। তখনই আদুরে প্রশ্ন করলো। কি হয়েছে তোমার? মৃদু হেসে আবেশ বলল, আরে পাগলি, আমার খারাপ লাগছে, তাই শুয়ে পড়েছি। তাই বলে তুমি কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলবা? দেখি উঠো, আসো বলছি। আবেশের বুকের উপর মাথা রেখে শুয়ে আছে আদুরে। এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? কিন্তু আবেশ কিছু একটা লুকোচ্ছে, যা তার আচরণেই প্রকাশ পেয়েছে। প্রশ্ন হলো কি লুকোচ্ছে আবেশ? খুব ভোরেই ঘুম থেকে উঠেছেন ফাতেমা বেগম। নতুন বউ বাড়িতে এনেছেন তিনি। আজ দুপুরে বউ ভাতের অনুষ্ঠান করা হবে। সে আয়োজনে কোনো যেন কমতি না থাকে, এটা ভেবেই দম ফেলানোর সময়টুকু নষ্ট করতে নারাজ তিনি। কিন্তু শত কাজের মাঝেও বারবার মনটা কেঁপে উঠছে তার। তার বড় ছেলের সুখের কথা ভেবেই আজ এত সব আয়োজন। সুখী হতে পারবে তো সে? প্রেমের বিয়েতে যে তিনি একেবারেই বিশ্বাসী নন। আফা, নতুন বউ উঠছে? কাজের মেয়ের প্রশ্নে ফাতেমা বেগম বললেন, এত সকালে উঠে কি করবে সে? এখন থেকে অভ্যাস কইরা নেন আফা, নাইলে এই মাইয়া আপনার।
আপনার হাতের নাগালের বাইর হইয়া যাইব। আমাগো আবেশ তারে ভালোবাসা বিয়া কইরা আনছে, তাই তার রাজ এই বাড়িতে চলবো। বুঝবার পাচ্ছেন কি বলতে চাইছি? পেরেছি, কিন্তু বেশি অতিমাত্রায় কথা বলো। এসব আর কারো সামনে বলবে না। আদুরে খুব ভালো মেয়ে, আমার কথা নিশ্চয়ই মেনে চলবে সে। আর মাত্র বিয়ে হলো, কত ধকল গেল তাদের ওপর। এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কোনো দরকার নাই, উঠুক আস্তে ধীরে। মুখে কথাটি বললেও ফাতেমা বেগমের মনে ঘুরপাক খাচ্ছে নানা ধরনের প্রশ্ন। শহরের বড় ঘরের মেয়ে পারবে কি রাজশাহীর এই নাচল নামের গ্রামের পরিবেশে নিজেকে মানিয়ে নিতে? গোসল সেরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো আদুরে। আবেশ এখনো বেঘরে ঘুমোচ্ছে। আবেশের সাথে তার সম্পর্কের 6 বছর চলছে। এর মধ্যে আদুরে তার মাঝে কোনো খুঁত খুঁজে পায়নি। একটা ছেলে কি করে এত নিখুঁত হয় তা জানা নেই। অন্য 8-10টা প্রেমিকের মতো আবেশ তার জন্য কবিতা লিখেনি, কিংবা রাগ ভাঙানোর জন্য বাসার সামনে আইসক্রিম নিয়ে দাঁড়িয়েও থাকেনি। তার দিকে তাকিয়ে কখনো বলেনি তুমি আমার দেখা সেরা সুন্দরী, অথবা তার চুলের দিকে তাকিয়ে হারিয়ে যায়নি। পতিত প্রেমিক সমাজের কাতারে সে মোটেও ছিল না। আদুরে নিয়ম করে রোজ এসব নিয়ে ঝগড়া করলেও পাত্তা দিত না আবেশ। আবেশ অন্যরকম, ভীষণ রকম ধৈর্যশীল। এমন ম্যান্দা মার্কা স্বভাবের ছেলে যে কি করে হয় আদুরের জানা নেই। তার মতো একটা অগোছালো উদ্ভব মেয়েকে সহ্য করা কোনো সাধারণ ছেলের কাজ নয়। কিন্তু তবে বিয়ের আগে দূরে থাকার কারণ বুঝতে পারলেও বাসর রাতে আবেশের এমন আচরণের কারণ বুঝে উঠতে পারছে না আদুরে। কি চলছে আবেশের মনে? জানালার গ্রিলের পাশে দাঁড়িয়ে চুল পেঁচানো গামছাটা খুলে নিচ্ছে আদুরে। এমন সময় ঘুম ভাঙে আবেশের। জানালার দিকে চোখ পড়তেই আদুরের দেখা পায় সে। হালকা ক্রিম কালারের সুতির শাড়ি পরেছে সে। সকালের মিষ্টি রৌদ্র স্নানে ছোট্ট কিশোরীর মতো চুল ডানে এলিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে আদুরে। চোখে ঘুম থাকা সত্ত্বেও উঠে পড়ল সে। ধীর পায়ে আদুরের দিকে এগিয়ে এসে পেছন থেকে জড়িয়ে ধরল তাকে। আচমকা কারো স্পর্শ পেয়ে হতভম্ব হয়ে গেল আদুরে। আবেশ তার চুলের মাঝে নাক ডুবিয়ে বলল, শুভ সকাল। এই 6 বছরে আবেশ তাকে 6 বার জড়িয়ে ধরেছে কিনা সন্দেহ। তাই আবেশের ছোঁয়া অচেনাই বলা যায় আদুরের কাছে। তার উপর কাল রাতে যেমন ব্যবহার আবেশ করেছিল, এই সকালবেলা তাকে সে জড়িয়ে ধরবে এমনটা ভাবেনি। আদুরের ঘাড়ে আলতো করে ঠোঁট জোড়া ছুঁয়ে দিতেই কেঁপে উঠল সে। নিজের হাত দিয়ে তার ভেজা চুলগুলো সরিয়ে গভীর চুম্বনে লিপ্ত হয়ে পড়ল আবেশ। জানালার গ্রিল নিজের হাতে শক্ত করে চেপে ধরল আদুরে। এই প্রথম আবেশের এমন ছোঁয়ার সাথে পরিচিত হচ্ছে সে। আবেশ এর আগে কখনোই তার সাথে এমন কিছু করেনি। যতবার দেখা করেছে দূরত্ব বজায় রেখেছে, মাঝে মাঝে কপালে চুমু এঁকেছে। সামান্য চুমুতেই এক ভালো লাগা কাজ করতো আদুরের মাঝে। আর আজ আবেশ তাকে আরো কাছে টেনে নিয়েছে। এই যেন এক অন্যরকম অনুভূতি। আদুরেকে নিজের দিকে ঘুরিয়ে নিতেই আবেশ দেখতে পেল সে কাঁপছে, যেন আদুরের ঠান্ডা লেগেছে। তাকে নিজের বুকে টেনে নিয়ে শান্ত গলায় আবেশ বলল, জ্বর তো আসেনি, এভাবে কাঁপছো কেন তুমি? মুখ দিয়ে কোনো কথা বেরিয়ে আসছে না আদুরের। তার অবস্থা দেখে মৃদু হাসল আবেশ। নিজের কাছ থেকে আদুরেকে সরিয়ে তাকে কোলে তুলে নিয়ে আবেশ বলল, এক্ষুনি তোমার কাঁপাকাঁপি বন্ধ করছি আমি। তাকে কোলে নিয়ে বিছানার দিকে এগিয়ে যাচ্ছে আবেশ। এদিকে আদুরের প্রায় জান যায় যে অবস্থা। তাহলে কাল রাতে সত্যিই খারাপ লেগেছিল আবেশের, যে কারণে সে এমন আচরণ করেছিল। তবে কি কাল রাতে যা হয়নি তা কি আজ হতে চলেছে? ভাবতেই মুখখানা লাল হয়ে গেল আদুরের। দরজা ঠেলে আবেশের রুমের ভেতরে প্রবেশ করলো সীমা। আবেশের কোলে আদুরেকে দেখে থতমত খেয়ে গেল সে। এদিকে সীমাকে দেখতে পেয়ে তাড়াহুড়ো করে নিজের কোল থেকে আদুরেকে নিচে নামিয়ে সীমার উদ্দেশ্যে আবেশ বলল, এভাবে কেউ নক না করে আসে? আসলে আমি বুঝতে পারিনি, দরজা খোলা, দুঃখিত। হুম, তা রাতে বাসর কি করিস নাই? সকাল সকাল এত এনার্জি পেরি কি করে? কথাটি বলে মুখ টিপে হাসতে লাগলো সীমা। তার কথা শুনে মুখটা ফ্যাকাশে করে আবেশ জবাব দিল, করেছি, আবারও করব। তোর কি রে? আর তুই কি আমার তালতো বোন হোস যেসব দুষ্টুমি করবি? খালাতো বোনের মতোই থাক, এখন যা। আরে বলতে এসেছিলাম নতুন ভাবিকে খালাম্মা ডাকছেন।
মাথায় ঘোমটা টেনে সীমার উদ্দেশ্যে আদুরে বলল, চলো। নাকি বলবো এখনো ওঠেনি তোমরা? না না না, চলো। সীমার সাথে আদুরে রান্নাঘরে প্রবেশ করতেই ফাতেমা বেগম বললেন, উঠছো তুমি? না, ওঠেনি, ঘুমের মাঝে হেঁটে এসেছে। সীমার কথা শুনে বিরক্তি ভরা কণ্ঠে ফাতেমা বেগম বললেন, যখন তখন এসব ভালো লাগে না। দেখি বৌমাকে একটা পিড়ি পেতে দে। খালার কথা মতো আদুরের জন্য রান্নাঘরের এক কোণা থেকে একটি পিঁড়ি নিয়ে আসলো সীমা। সেই পিঁড়িতে আদুরে বসতেই ফাতেমা বেগম তার উদ্দেশ্যে বললেন, ঘুম হলো? খালাম্মা, কাল রাতে কি ঘুম হবার কথা? বাসর রাত বলে কথা। অবিবাহিত হয়েও আমি জানি, আর তুমি কিনা এটাই জানো না? রোজুরা কুচকে ফেললেন ফাতেমা বেগম। গম্ভীর গলায় তিনি বললেন, এই তুই যা এখন এখান থেকে। আমি আর কোনো কথা বলবো না। না বললেও তোকে যেতে হবে, যাবি? চুপচাপ রান্নাঘর থেকে বেরিয়ে গেল সীমা। শান্ত গলায় আদুরে বলল, জি, আমার ঘুম হয়েছে। শোনো মা, তোমাকে কিছু কথা বলি। আবেশ হলো আমার বড় ছেলে, তুমি এই বাড়ির বড় বউ, তাই তোমার ওপর কিন্তু দায়িত্ব বেশি। জি। কয়েকদিন আরাম করো, এরপর কিন্তু নিজের দায়িত্ব নিজেকেই বুঝে নিতে হবে। জি। কোনো ধরনের সমস্যা হলে আমাকে বলবা, আমি থাকবো তোমার পাশে সব সময়। জি। আজ দুপুরে তোমার বাসা থেকে মানুষ আসবে, সুন্দর করে সেজে থাকবে, কেমন? জি। ঠিক আছে, এখন আসো তুমি। মোর্শেদাকে দিয়ে নাস্তা পাঠিয়ে দিচ্ছি আমি। ও হচ্ছে। আমি জানি, ওনার সম্পর্কে অনেক শুনেছি। নিজের রুমে প্রবেশ করতেই কাজের মহিলা মোর্শেদাকে দেখতে পেল আদুরে। কাল যেভাবে রুমটা সাজানো ছিল এখন আর নেই, ফুলে সাজানো সেই বিছানাটাও নেই। অথচ এমন একটা বাসর ঘরের কতদিনের স্বপ্ন ছিল তার। মোর্শেদা আগে চাদর সরিয়ে নতুন চাদর বিছিয়ে দিচ্ছেন খাটের উপরে। তা দেখে আদুরে বলল, আপনি মোর্শেদা খালা? আদুরের দিকে একবার তাকিয়ে নিজের কাজে মন দিয়ে মোর্শেদা বললেন, ভালো আছেন? আসি। মোর্শেদাকে দেখে মনে হচ্ছে কোনো কারণে সে বিরক্ত। কিন্তু কেন? যাক, এই বিষয়ে তার না ভাবলেও চলবে। ভাবার বিষয় হলো আবিশকে দেখা যাচ্ছে না রুমে। সে গেল কোথায়? পুকুর পাড়ে বসে আছে আবেশ। একটু আগে যদি সীমা না আসতো তাহলে ভুল কিছু হয়ে যেতে পারতো। ভুল কিছু? এটাকে কি ভুল কিছু বলা যায়? বৈধ সম্পর্ক, বৈধ বিয়ে তার আদুরের সাথে। তাহলে তারা একে অপরের কাছে আসাটা অবশ্যই ভুল কিছু নয়। না, ভুল কিছুই, অবশ্যই ভুল কিছু। আর কারো কাছে না হলেও তার কাছে ভুল। তাই নিজেকে সামলে রাখতে হবে তার। আদুরেকেও কিছু বুঝতে দেয়া যাবে না। এসবের জন্য নিশ্চয়ই আদুরে তাকে ছেড়ে যাবে না। ছিলই তো 6 বছর শারীরিক কোনো সম্পর্ক ছাড়া তারা। ভালোবাসায় কি শারীরিক কোনো সম্পর্ক থাকা বাধ্যতামূলক? অন্তত আবিশ তা মনে করে না। কি রে ভাই? সীমার ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো আবেশ। সীমার উদ্দেশ্যে সে বলল, আদুরে কই? সিঁড়ির উপরে আবেশের পাশে বসে সীমা বলল, তোর বউয়ের দেখাশোনা করার দায়িত্ব দিয়েছিস নাকি আমাকে? আরে তুই তো তাকে নিয়ে গেলি। সেটা খালার কাছে গিয়ে গেলাম, ওখানেই আছে বোধহয়। আমি বেশি কথা বলি কিনা, তাই খালা আমাকে বেরিয়ে যেতে বললেন। সীমার কথা শুনে হাসলো আবেশ। মুখটা বাঁকিয়ে সীমা বলল, হাসেন? আমি হেনস্থা হয়েছি শুনলেই তো আবার আপনার হাসি পায়। পাই তো। তুই যে আমার শত্রু, তাই আর কি। আবেশের কথা শুনে ফুঁসতে থাকলো সীমা। সেদিকে খেয়াল না দিয়ে আবেশ বসা থেকে উঠতে উঠতে বলল, আমি যাচ্ছি আমার বউয়ের কাছে। কোথায় ছিলে? আদুরের করা প্রশ্নে শার্টের কলার ঠিক করতে করতে আবেশ জবাব দিল, পুকুর পাড়ে। অনেক শুনেছি তোমার কাছে এই পুকুর পাড়ের কথা, আমিও যাব। তা অবশ্যই যাবে, তবে এখন নয়। কেন? নতুন বউ তুমি, শান্ত লক্ষ্মী মেয়ের মতো বসে থাকো। সব বুঝিয়ে বলতে হবে তোমাকে? শান্ত আমি না, তা জেনেই কিন্তু বিয়ে করেছো তুমি। আমারও ক্লান্ত লাগছিল, না হলে যা কাল রাতে তুমি করেছো এর জন্য। থেমে গেল আদুরে। টেবিলের উপরে রাখা খাবারের ট্রের দিকে নজর পড়লো আবেশের। কথা ঘুরিয়ে এসে বলল, মা পাঠিয়েছে নিশ্চয়ই খাবার। খেয়েছো? না, খাইয়ে দাও। দিবে না? আদুরের কথা শুনে মৃদু হেসে বলল আবেশ। কেন নয়? বেলা 12টা বাজলো। ফাতেমা বেগমের বাড়িতে বাড়ি ভর্তি মানুষ গমগম করছে।
নতুন বউ দেখতে গ্রামের প্রায় সকলেই ভিড় জমিয়েছে। খাটের উপর চুপটি করে ঘাপটি মেরে বসে আছে আদুরে। গোলাপি রঙের কাতান শাড়ি পরে মুখের উপর ঘোমটা টেনে বসে আছে সে। এই বাড়ির নিয়ম নাকি এরকমই, ছোট বড় বৃদ্ধা অনেকেই তাকে দেখতে আসছে। তার মুখের উপর থেকে ঘোমটা সরিয়ে তারা বলছে মাশাআল্লাহ। তাদের কাউকেই সে চিনছে না, অবশ্য চেনার কথাও না। তাই তার পাশে বসে সকলের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে সীমা। সকলেই কিছু না কিছু উপহার সাথে করে নিয়ে এসেছেন। যারা আনেনি তারা হাতে টাকা গুঁজে দিচ্ছে। আর ছোটরা নানা ধরনের চকলেট। আদুরের অবশ্য চকলেটগুলো দেখেই বেশি খুশি লাগছে। তার চকলেট খুব পছন্দ কিনা। প্রায় 1 ঘন্টা হলে এসব চলছে। প্রথমে বিষয়টা মজার মনে হলেও এখন এক ধরনের অস্বস্তি কাজ করছে আদুরের। আচমকা ঘুমটা সরিয়ে এসে বলল, কিছু মনে করবে না কেউ, আমার খুব বেশি গরম লাগছে, আমাকে একেবারেই দেখে নিন আপনারা। আদুরের কাছে এসে মোর্শেদা বললেন, আবাসের মায়ের কথা এতটুকু দাম নাই তোমার কাছে? কি কইছিল সে? যতক্ষণ মানুষ আসবো তোমাকে ততক্ষণ ঘুমটা টাইনা চুপচাপ বসে থাকতে হইব বলে নাই? জি। তাহলে এখনই ঘুমটা টানো। বাধ্য মেয়ের মতো মোর্শেদার কথা মতো ঘুমটা টেনে নিল আদুরে। এই অদ্ভুত নিয়মের কথা আগে জানলে কোনো একটা ব্যবস্থা সে নিশ্চয় নিতে পারত। প্রায় 45 মিনিট পর সীমা বলল, ভাবি আর কেউ আসবে না, তুমি ঘুমটা খুলতে পারো। সীমার কথা শুনে ঘুমটাটা বিছানার একপাশে ফেলে দাঁড়িয়ে পড়লো আদুরে। গানের তালে বলতে লাগলো সে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমাদের ছেড়ে তুই বড় আনন্দে আছিস তাই না? দরজার পাশে নিজের মা বাবা ও ভাইকে দেখতে পেয়ে তাদের কাছে ছুটে গেল আদুরে। নিজের মাকে জড়িয়ে ধরে সে বলল, আনন্দে আছি, ভেতরে এসো তোমরা। এমনিতেই অনেকটা দেরি হয়ে গিয়েছে, আগে খাবারটা খেয়ে নিক, তারপর না হয় গল্প করা যাবে। সামনে দাঁড়ানো শাশুড়ির কথা শুনে মাথা ঝাঁকালো আদুরে। ফাতেমা বেগম আবারও বললেন, সীমাকেও আসতে বলো, ও দিকটা সামলাতে হবে। মাত্রই মা বাবা এলো আর অমনিতেই তাদের নিয়ে গেল। একটু পরে খাবার খেলে কি এমন অসুবিধে হতো? বাবা আর ভাইয়ের সাথে একটু কথাও বলতে পারলাম না। আর পুরো বাড়ি ভর্তি মানুষ, কিন্তু আমি রয়েছি একা, কারো কোনো খেয়ালই নেই আমার প্রতি। এই আবেশেরই নেই। নিজের মনে কথাগুলো বলে চলেছে আদুরে। হঠাৎ পেছন থেকে কেউ তার চোখ চেপে ধরল। কিছু না ভেবে আদুরে বলে উঠল, আবেশ। এ কি, তুই নিজের জামাইয়ের স্পর্শ চিনিস না? পাড়ার বান্ধবী সিমরানের গলার আওয়াজ শুনে পিছনে ফিরে তাকিয়ে আদুরে বলল, তুই তো আমার সাথে সবসময় থাকতি, তোরটাও চিনলাম না। বারে, আমি কি আর তোকে ওভাবে স্পর্শ করতাম নাকি? কিভাবে? নেকা বাইয়া না হয় বিয়ের আগে নিরামিষ ছিল, কিন্তু কাল তো তার আমিষ হওয়ার কথা। বাসর রাতের পরে তুই আমাকে জিজ্ঞাসা করছিস কেমন স্পর্শ? তা কাল কি হলো? মুখটা ফ্যাকাশে করে আদুরে বলল, ছুই না। মজা নিচ্ছিস? না, তুই খেয়েছিস? পরের টেবিলে খাবো, আগে সবটা খুলে বল। আদুরের মুখে সবটা শোনার পর সিমরান বলল, সকালে যেহেতু ভাইয়া স্বাভাবিক আচরণ করেছে, তাহলে কাল রাতে সত্যিই তার খারাপ লেগেছে। কিন্তু বাসর রাতের মতো একটা স্পেশাল রাতে তার এমন আচরণ মানা যায় না। তোদের জন্য তো আরো বেশি স্পেশাল। আচ্ছা, এমন না তো ভাইয়া নিজেই কাল লজ্জা পেয়েছে? উনি তো আবার মান্দা মার্কা স্বভাবের। ওই তুই খেতে যা, বেশি বকবক করিস না। আচ্ছা শোন, কি বলছিলাম আজ রাতে কি হয় দেখ। সকালে যেহেতু ভাইয়ার লজ্জা কেটেছে, রাতে নিশ্চয়ই। সিমরান তুই থামবি? রাত 11টা হতে চলল, তবুও যেন কাজের শেষ নেই। সারাদিনের এত খাটাখাটনির পরেও যেন ক্লান্তি এসে ভর করছে না। আবেশের খুশিতে নিজেই সুখ খুঁজে পাচ্ছেন ফাতেমা বেগম। তার স্বামী 1 বছর হলো ইন্তেকাল করেছেন। স্বামীর ফ্যাক্টরি দেখাশোনা করছে এখন আবেশ। কিছুদিন পর আয়ানও তার সাথে যোগ দিবে। আয়ানের জন্য একটা বউ আনবেন ঘরে। 2 ছেলেও তাদের বউ বাচ্চা নিয়ে গম গম করবে পুরো বাড়িটা। ভাবতেই মুখে হাসি ফুটল তার।
আদুরেকে নিয়ে তার বড় আশা। আবিশের সব দুঃখকে ভুলিয়ে দিতে পারবে তো? সকালের কথা মনে হতেই বারবার শরীরে শিহরণ জেগে উঠছে আদুরের। আবেশের স্পর্শ যেন একটা মায়া, যে মায়ায় জড়ালে একটা নেশা হয়ে যাবে। আর এই মায়ায় জড়াতে চায় আদুরে, হোক না নেশা। আচ্ছা, এখন কি আবেশ কাছে টেনে নেবে তাকে? কাল রাতে, আজ সকালে যা হয়নি আজ রাতে কি তা হবে? ভাবতেই অন্যরকম এক ভালো লাগা কাজ করছে আদুরের মাঝে। দরজা ঠেলে আবেশকে প্রবেশ করতে দেখে আদুরের হৃদস্পন্দন যেন বাড়তে শুরু করলো। সকালের পর থেকে সে আকুল হয়ে আছে আবেশের একটু ছোঁয়ার জন্য, সেই ভালো লাগাই আরেকটা বার ডুবে যাবার জন্য। এবার সে গভীরে ডুব দিতে চায়, ভেসে যেতে চায় আবেশের ভালোবাসার সাগরে। ঘুমাওনি? আবেশের করা প্রশ্নে আদুরে জবাব দিল, দেখতেই পাচ্ছ। আসে না। চলো ছাদে যাই। আবেশের কথা শুনে খানিকটা অবাক হলো আদুরে। সে কি ভেবেছিল আর আবেশ কি বলছে? বিরক্তি ভরা কণ্ঠে আদুরে বলল, যাব না। আচমকা আদুরেকে কোলে তুলে নিল আবেশ। আদুরে চিচিয়ে বলল, কি করছো? কোলে চড়িয়ে ছাদে দিচ্ছি আমার আদুকে। জোর জবরদস্তি নাকি? তাই। নামাও আমাকে। আরে চুপ করে, উঠে যাবে কিন্তু সবাই। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে আদুরে। চারপাশটা দেখতে দেখতে তার অন্যরকম ভালো লাগা কাজ করছে। মনে হচ্ছে এটা কোনো বাংলো বাড়ি। বাড়ির পাশে পুকুর, বাড়ির সামনে খোলা মাঠ, তাতে বিভিন্ন রকমের ফল ও ফুলের গাছ। ছাদ থেকে নিচে তাকিয়ে এসব দেখতে ভালোই লাগছে আদুরে। ভালো লাগছে? আবিশের দিকে না তাকিয়ে আদুরে জবাব দিল, চাঁদটা দেখো কত সুন্দর। তোমার শুধু প্রকৃতি নিয়েই সৌন্দর্যের বর্ণনা করতে ভালো লাগে, আমাকে নিয়ে না। তোমার বর্ণনা আমি দিব কি করে সেটা তুমি নিজেই জানো। জানি তো, আমি দেখতে খুব খারাপ, তাই তুমি সব সময় আমার দূরে দূরে থাকো, তাই তো? আদুরেকে নিজের দিকে ঘুরিয়ে আবেশ বলল, একদম তা নয়। আকাশের ওই চাঁদ দেখছো? তার চেয়েও বেশি সুন্দর তুমি, এর চেয়েও বেশি সুন্দর তোমার মনটা। আর আরো শুনতে চাও? হেসে দিল আবেশ। আদুরেকে জড়িয়ে ধরে বলল, আমার কাছে তুমি সবার থেকে সেরা, আমার ভালোবাসা, তাই তো আমরা আজ একসাথে। এই প্রথম আদুরের সাথে এমনভাবে কথা বলল আবেশ। আবেশের মুখে নিজের প্রশংসা শুনতেও এত ভালো লাগা কাজ করবে ভাবিনি সে। আদু, দূরে দোলনাটা দেখছো? চলো ওখানে। দোলনায় বসে আবেশের কাঁধে মাথা রেখে দোল কাটছে আদুরে। দুজনের দৃষ্টি আকাশের ওই চাঁদের দিকে। দুজনের মাঝে এক ধরনের প্রশান্তির বাতাস বয়ে যাচ্ছে। ধীরে ধীরে চোখ জোড়া বন্ধ হয়ে এলো আদুরের। আবেশের কাঁধে মাথা রেখে এভাবেই ঘুমিয়ে যেতে ইচ্ছে করছে তার। আদু ঘুম পাচ্ছে? ঘুমাও। পাগলের মতো কাউকে ভালোবাসতে নেই। নিজের প্রাপ্য সম্মানটুকু যে আমাকে কখনো দিবে না, সে আর যাই হোক আমাকে কখনো ভালোবাসতে পারে না। বৃথাই সময় নষ্ট হবে আমার। যে আমাকে কানা পয়সারও মূল্য দেয় না, তার কাছে আমি কেন বারবার ফিরে যাব? কিসের টাকা পড়েছে আমার? আমি আর তোমার কাছে ফিরবো না লামিয়া। মোবাইল বন্ধ করে রেখেছো তো? রাখো, খুলে আর পাবে না আমাকে। এক বুক কষ্ট নিয়ে এই মেসেজটি লামিয়া নাম্বারে সেন্ড করে নিজের ফোন বন্ধ করে দিল আয়ান। লামিয়ার সাথে তার 2 বছরের সম্পর্ক। একই গ্রামের মেয়ে সে। প্রচন্ড ভালোবাসে সে লামিয়াকে, কিন্তু লামিয়া এতটুকু ছাড় দিতে রাজি নয়। সব সময় যেন কোমরে কাপড় দিয়ে পেঁচিয়ে রাখে ঝগড়া করার জন্য। সামান্য দুষ্টুমিও এই মেয়ে বুঝে না। কিছু হলেই নিজের ফোন এক রাতের জন্য বন্ধ করে রাখে। আবার সারাদিন কষ্ট করে তার রাগ আয়ানকেই ভাঙাতে হবে। কিন্তু রাত হতেই আবার রাগ। এভাবে কি চলা সম্ভব? মোটেও না। রাগে কিচকিচ করতে থাকলো আয়ান। মনে মনে শপথ নিল, যাই হয়ে যাক ফোন সে বন্ধই রাখবে। তার কদরও লামিয়ার বোঝা উচিত। এই বয়সে ভালোবাসা যায় নাকি? ভালোবাসা বোঝা যায়? মা যে বলতো যাই, তাহলে আমি কি সত্যিই ভালোবেসেছি আবেশ ভাইয়াকে? কিন্তু আমি তো তাকে ভাইয়া বলে ডাকি। ভাইয়ের চোখে দেখতাম বললেও ভুল হবে দেখি। আচ্ছা, যদি তাই দেখি, তাহলে তাকে ভালোবাসার কথা ভাবছিও কেন আমি?
না ঘুমিয়ে এখানে কি করছিস? নাসরিন আক্তারের প্রশ্নে চিন্তার জগৎ থেকে বেরিয়ে এলো পরি। বসা থেকে চট করে বিছানার উপরে শুয়ে পড়ল সে। নাসরিন আক্তার আবারও বললেন, ঘুমাচ্ছে না তো? মায়ের কথা শুনে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে পরি বলল, না। আবেশের কথা ভাবছিস? ধুপ করে উঠল পরির বুক। ইদানিং আবেশের নামটা শুনলেই তার বুকটা ধক করে ওঠে। এমনটা না যে সে আবেশকে ভালোবাসে, কিন্তু সেদিনের পর থেকে নানা রকম প্রশ্ন তার মনে ঘুরপাক খেতে থাকে। গলার স্বর নরম করে মায়ের উদ্দেশ্যে পরি বলল, আমি কি কার আবেশ ভাইয়ের বউকে দেখতে যাব? কোনো দরকার নেই। তার ফ্যাক্টরিতে কাজ করে দুমুঠো ভাত খাইতে পারি বলেই তার মুখোমুখি আমাকে হতে হবে। কি করব বল? তুইও বাপ মরা, না হলে আমিও ওই আবেশের মুখোমুখি হতাম না। আবেশ ভাইয়ের প্রতি এত ক্ষোভ কেন তোমার মা? তুই এখনো বুঝিস না কি ক্ষোভ? তোর আর বোঝার দরকারও নেই। ঘুমা তুই। মা নিষেধ করছে তাই আজ প্রভাতের অনুষ্ঠানে পড়ে যেতে পারিনি, কিন্তু খুব তাড়াতাড়ি সে আবেশের বুকে দেখে আসবে। নিশ্চয়ই অনেক সুন্দরী সে। ঘড়িতে সময় সকাল 7টা। পাখির কিচিরমিচির শব্দ কানে আসতেই ঘুম ভাঙলো আদরের। চোখ জোড়া খুলতেই নিজেকে আবিষ্কার করলো আবেশের বুকের উপরে। তার যতটুকু মনে আছে কাল রাতে সে ছাদে ছিল, তাহলে এখানে কিভাবে আসলো? নিশ্চয় আবেশ তাকে নিয়ে এসেছে। মাথাটা সামান্য উঠিয়ে আবেশের বুকে আলতো করে ঠোঁটের ছোঁয়া লাগালো আদরে। তারপর ধীরে ধীরে সে উঠে গেল বিছানা ছেড়ে। আবেশের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে নিজেকে নিজেই প্রশ্ন করলো, আচ্ছা, বিয়ের আগে কি এইরকম শান্তির ঘুম হয়েছে আমার কখনো? ফজরের নামাজের পর থেকে আয়ানের মোবাইল নাম্বারে ডায়াল করে ফোন বন্ধ পাচ্ছে লামিয়া। 2 বছর সম্পর্কের এই প্রথম আয়ানের নাম্বার বন্ধ পাচ্ছে সে। আয়ানের মেসেজ থেকে প্রথমে বিষয়টা পাত্তা না দিল, এখন এক ধরনের খারাপ লাগা কাজ করছে তার মাঝে। আয়ান কি সত্যি এত অভিমান করতে পারে? জানা ছিল না তার। ফোনটা বন্ধ রেখেছে আয়ান। কিভাবে তার রাগটা ভাঙানো যায়? সকাল 10টা হয়ে গেল। গুটি গুটি পায়ে পড়ে এগোচ্ছে আবেশের বাড়ির দিকে। তার মা জানলে কখনো তাকে যেতে দিত না। কাজে গিয়েছে বলেই সুযোগটা পেল সে। আজ যদি আবেশের পাশে তার বুকে দেখে খারাপ লাগা কাজ করে মনের মাঝে, তাহলেই বুঝে যাবে সে আবেশকে ভালোবাসে। যদিও বুঝে কিছু করার নেই এখন, তবুও ভালোবাসা বলতে কাকে বোঝায় তা যে খুব জানতে ইচ্ছে করছে পরি। আবেশের পাশে আদুরকে বসিয়ে তাদের দিকে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে পরি, আর ভাবছে তার মাঝে কোনো খারাপ লাগা কাজ করছে কিনা। তা দেখে আদুরে বলল, কি দেখছে এমন করে? সে কথার জবাব না দিয়ে পরি বলল, আদরে আপু, তুমি ভাইয়ার ডান পাশে বসো এবার। কেন? আরে বসো না। আবেশের ডান পাশে এসে আদুরে বসতেই পরি কিছু না ভেবে বলে উঠল, এবার ভাইয়ার গাড়িটা টেনে দাও। পরির কথা শুনে আদুরে হাসলেও বিরক্তি হলো আবেশ। মুজোরা কুচকে মুখে এক বিরক্তি নিয়ে পরির উদ্দেশ্যে আবেশ বলল, কি হচ্ছেটা কি? আবেশের দুগাল টানতে টানতে আদুরে বলল, গাল টানতে বলেছে, তোমাকে মারতে নয়। না, কোনো খারাপ লাগা কাজ করছে না পরির মাঝে, বরং তাদের একসাথে দেখে ভালো লাগছে। তার অনেক বেশি ভালো লাগছে। চোখের নিচ থেকে কাজল নিয়ে দৌড়ে আদুরের পাশে এসে তাকে কাজলের ফোঁটা লাগিয়ে পরি বলল, কারো নজর যেন না লাগে তোমাদের উপর। অনেক সুখী হও তোমরা। পরি এসেছে এতক্ষণ বললে না কেন তুমি আমাকে মোর্শেদা? ফাতেমা বেগমের কথা শুনে মোর্শেদা বললেন, ওমা, এটা বলার কি আছে? আমাগো পরীর কি এই বাড়িতে আসা বারণ নাকি? যখন যেমনি খুশি সে আসা যাওয়া করে। এমন করে বলছো যেন এখন বিষয়টা স্বাভাবিক। বৌমাকে পরি সবটা জানালে কি ভালো হবে? কষ্ট পাবে না মেয়েটা? তার কষ্ট লইয়া এত ভাবার কি আছে? তার কষ্ট নিয়ে না ভেবে তোমাকে নিয়ে ভাববো আমি। দেখি যাও চোখের সামনে থেকে এখন, মাথাটা দিলে খারাপ করে। মোর্শেদা জানে এখানে আর থাকা যাবে না। থাকলেই ফাতেমা বেগম তাকে 2-4টে কথা শুনিয়ে দেবে আরো। তার চেয়ে অন্য রুমে গিয়ে কাজটা করাটাই ভালো। মোর্শেদা রান্নাঘর থেকে বেরিয়ে যেতেই বিড়বিড় করে ফাতেমা বেগম বললেন, আদরের কাছে সবটা গোপন থাকতে হবে। কোনো মেয়ের পক্ষেই এসব মানা সম্ভব না। আদরেও মানতে পারবে না। ঘন কালো
রেশমি চুল, গায়ের রং দুধের মতো সাদা, গোলাপি রঙের ঠোঁট, সব মিলিয়ে আসলেই যেন একটা পরী, এই পরী নামক মেয়েটা। অনেকক্ষণ যাবৎ তার কার্যকলাপ পর্যবেক্ষণ করছে আদুরে। একটার পর একটা কথা বলেই যাচ্ছে পরী। মধুর মতো মিষ্টি তার গলার স্বর। আল্লাহ সব সৌন্দর্য যেন এই মেয়ের উপরে ঢেলে দিয়েছেন। ছেলে হলে পরীর পেছনে লাইন মারা যেত। ভাবতেই হেসে দিল আদুরে। সে হাসি মাখা মুখের দিকে তাকিয়ে পরী বলল, আদরে আপু, তোমার হাসিটা অনেক মিষ্টি। তোমার চেয়ে কম। কি যে বলো না। আচ্ছা আপু, আমি তোমাকে ভাবি না বলে আপু বলছি, রাগ করছো না তো? না, আমার বোন নেই। একটা ছোট্ট বোনের অনেক শখ ছিল। তুমি আমাকে একটু ডাকলে আমার খুশি লাগবে বরং। তুমি কিসে পড়ো? অনার্স শেষ করেছি। তুমি? আমি এসএসসি দিব এইবার। তুমি তো একেবারে পিচ্ছি, অবশ্য দেখেই বোঝা যায়। মোটেও না, আমি বাড়ির সব কাজ করতে পারি। করতে হয় আমাকে, মা বাসায় না থাকতে। মা কোথায় যায়? আবেশ ভাইয়ার ফ্যাক্টরিতে কাজ করে তো। তোমার বাবা? মুখে একরাশ অন্ধকার এনে পরী বলল, বাবা নেই। পরীর কথা শুনে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল আদুরে। মানুষের জীবনে কত দুঃখ, সে জায়গায় সে নিজে অনেকটাই ভালো আছে, তবুও এত অভিযোগ। কি ভাবছো আপু? পরীর প্রশ্নে আদুরে বলল, তোমার পড়ালেখা কেমন চলছে? আগে তো আবেশ ভাইয়া পড়াতো, এখন পড়াই না, অনেক কিছুই বুঝি না, তাই খারাপ চলছে। টিউশনি করতে আবার খরচ আছে। আবেশের দিকে তাকিয়ে আদুরে প্রশ্ন ছুড়ল, এই, তুমি ওকে পড়াও না কেন এখন? ঢোক গিলল আবেশ। অন্যদিকে নজর দিয়ে সে বলল, কাজের চাপে সময় পেতাম না। ও আচ্ছা, আজ থেকে আবার পড়াবে তোমাকে? আমার সময় নেই। কেন, কি করবে তুমি? ওর নতুন বিয়ে হলো, সময় কোথায় বলো? ওর নতুন বিয়ে হলো, সময় কোথায় বলো? পরীর উদ্দেশ্যে আদুরের এমন কথা শুনে আবেশ বলে উঠল, মা আপনি ভেতরে আসুন। না, আসবো না, কাজ আছে আমার। পরীকে নিতে এলাম। আর তোমরা কি যেন বলছিলে? পরীকে পড়ানোর কথা। আবেশ না পারলে আমি পড়াবো না হয়? কোনো দরকার নেই, আয়ান পড়াবে। জি ঠিক আছে। আজকে তোমাদের বাসায় যাওয়ার কথা আবেশের সাথে, তৈরি হয়ে নাও। জি। শোনো মা, 3 দিনের বেশি থেকো না, ঘরের বউ ঘরেই ফিরে এসো। আবেশ চাইলে 3 দিনই তোমার সাথে থাকতে পারে। জি। পরীর উদ্দেশ্যে ফাতেমা বেগম বললেন, পরি, আমার সাথে আয় তুই, কাজ আছে। মায়ের সাথে পরী বেরিয়ে যাওয়ার পর হাফ ছেড়ে যেন বাঁচলো আবেশ। বিছানার উপরে শুয়ে পড়ল সে। আদুরে তার দিকে তাকিয়ে বলল, এত সুন্দরী মিষ্টি একটা মেয়ে পড়ি, তুমি তাকে পড়াতে মনের মাঝে লাড্ডু ফুটতো না? কিছু বলার আগেই আদুরে আবারও বলল, মজা নিলাম। পিচ্ছি একটা মেয়ে সে। তুমি আমাকে ওর কথা বলেছিলে, কিন্তু ওর বর্ণনা দাওনি। মানুষ একটা, কোনো অদ্ভুত প্রাণী নয় যে বর্ণনা দিব। শুধু অদ্ভুত প্রাণী হলেই দেয়, সৌন্দর্যের দেয়া যায় না? ঘুম পাচ্ছে আমার। ঘুমাবে মানে? মা কি বলে গেলেন তৈরি হয়ে নিতে? এখান থেকে চাপাই নবাবগঞ্জ যেতে বেশি সময় লাগবে না। তুমি তৈরি হয়ে নাও আস্তে ধীরে, তারপর আমাকে ডেকো। আমার হতে 2 মিনিট লাগবে। মাথা নিচু করে বসে আছে পরী ফাতেমা বেগমের সামনে। ফাতেমা বেগম তার উদ্দেশ্যে বললেন, কিছু কথা মন দিয়ে শুনে রাখ পরি। মাথাটা নিচু করেই মেঝের দিকে তাকিয়ে পরী বলল, কি খালা বলেন? আবেশের পাশে পাশে একদম ঘুরঘুর করবি না, দূরে থাকার চেষ্টা করবি ওর থেকে। কেন? যা বলছি তাই করবি, মনে থাকবে? হুঁ। আর আবেশের বউ যেন কিছু জানতে না পারে। কি বোঝাতে চাইছি বুঝেছিস? জি। আয়ানকে বলে দিব আমি, তোকে যেন পড়ায় সে। জি। পরীকে যে আদুরেকে কিছু বলেনি এই বিষয়ে নিশ্চিত হয়ে অনেকটা হালকা লাগছে ফাতেমা বেগমের। কালো রঙের জামদানি শাড়ি পরে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে আদুরে। আবেশের ঘুম ভাঙাতে তার মোটেও ইচ্ছে করছে না, আবার বাবার বাড়িতে যাবার জন্য মনটা অস্থির হয়ে আছে। তাই একটু হাঁটাহাঁটির জন্য ঘরের বাইরে বের হয় সে। হাঁটতে হাঁটতে পুকুর পাড় খুঁজে পায়। পুকুর পাড়ের চারপাশে গাছগাছালিতে ভরা মনোরম এক পরিবেশ। সিঁড়ির উপরে বসে প্রকৃতির ঘ্রাণ নিতে থাকলো আদুরে।
ঠিক সেই সময় মোর্শেদা পেছন থেকে বলে উঠলেন। নাকটাই না, কি করো শুনি? গাছে বসা দোয়েল পাখির দিকে তাকিয়ে আদুরে বলল। সে আপনি বুঝবেন না। আমি তোমার বয়সে অনেক বড়, কেন বুঝবো না? মৃদু হেসে আদুরে বলল। বয়সে বড় হলেই যে সব বুঝতে হবে তা কথা নেই। মাইয়া দেখি চরং চরং কথা জানো। ডং ডং ডুং এ ও কাবিল, তাই তো আবেশ আমাগো পরিরে থুইয়া তোমার বিয়া করব বলেছিল। এত বড় একটা ঘটনা বইটা যাবার পরেও। মোর্শেদার কথা বলার সময় পাখিদের কিচিরমিচির শব্দ কানে বাজছিল আদুরের। মোর্শেদার কথা তার কান পর্যন্ত পৌঁছায়নি, তাই সে মোর্শেদার দিকে তাকিয়ে বলল। কি বললেন? শুনতে পাইনি। শুনতে পাইনি জেনে মোর্শেদা যেন প্রাণ ফিরে পেল। মুখ ফসকে যা বলেছে তা আদুরে শুনলে মহা কেলেঙ্কারি হয়ে যেত। ভাগ্যিস সে শুনেনি। মুখটা বাঁকিয়ে আদুরের উদ্দেশ্যে মোর্শেদা বললেন। বললাম নিজের রুমে যাও, তোমার শাশুড়ি তারা দিতাছে। তোমরা কবে যাইবা? জি যাচ্ছি। পরীকে পড়াতে তোর কোনো সমস্যা নেই তো? মাথা ঝাঁকিয়ে আয়ান বুঝালো নেই। তা দেখে ফাতেমা বেগম বললেন। মাথা না ঝাঁকিয়ে মুখে বল। না, নেই। তাহলে কাল থেকেই পরী তোর কাছে সন্ধ্যায় পড়তে আসবে। ঠিক আছে। তোরা কথা বল, আমি আসি। ফাতেমা বেগম বেরিয়ে যেতেই পরীর উদ্দেশ্যে আয়ান বলল। তোর আমার কাছেই কেন পড়তে হচ্ছে? দুনিয়াতে কি স্যারের অভাব পড়েছে? মুখটা মলিন করে পরী বলল। না, তবে টাকার অভাব পড়ছে। তোমার কাছে তো আমি বিনে পয়সায় পড়তে পারবো। পরীর কথা শুনে মনটা ঘামলো আয়ানের। যদিও পরীকে পড়ানোর কোনো ইচ্ছে তার ছিল না, কিন্তু তার কথা শুনে এক ধরনের মায়া কাজ করছে তার প্রতি। টেবিল থেকে একটা খাতা ও কলম নিয়ে আয়ান বলল। চেয়ারে বসে খাতায় 1 থেকে 100 পর্যন্ত বানান করে লিখবি, দেখি কোনো ভুল হয় কিনা। কিন্তু খারাপ বললো কার থেকে? চুপচাপ বস। চেয়ার টেনে বসে পড়ল পরী। আয়ান বিছানার উপরে বসে ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করতে লাগলো। পরী তার দিকে তাকিয়ে ভাবতে লাগলো পড়ানোর সময় আয়ান তার সাথে কেমন ব্যবহার করবে। সে কি আবেশের মতো ঠান্ডা মেজাজে তাকে পড়াবে, নাকি রেগে মেগে? কি হলো, লিখছিস না কেন? আয়ানের কথা শুনে টেবিলের উপর থেকে কলমটা নিয়ে পড়ি বলল। শুরু করছি এখনই। অনেকক্ষণ যাবৎ আবেশকে ডেকে চলেছে আদুরে, কিন্তু তার ঘুম ভাঙার নামই নেই। খানিকটা বিরক্ত হয়ে আদুরে বলল। তুমি ঘুমাও, আর যেতে হবে না। আমি এক্ষুনি শাড়ি বদলে নিচ্ছি। বিছানা ছেড়ে উঠতে চাইলে আবেশের হাতের টানে তার বুকে এসে পড়ল আদুরে। আবেশ তাকে জড়িয়ে ধরে বলল। রাগ করছো কেন? চোখটা লেগে এসেছিল। আহ ছাড়ো তো, সাজগোজ নষ্ট হয়ে যাবে আমার। নষ্ট হবার মতো কিছুই করব না, সমস্যা নেই। আরে সমস্যা তো সেটাই, কিছুই তো করো না তুমি। কথাটি বলেই জিভে কামড় বসালো আদুরে। চোখ জোড়া খুলে আদুরেকে উল্টে তার চোখের উপরে চোখ রেখে আবেশ বলল। কি বললে? আমি কিছু করি না, এটা সমস্যা? না মানে। আর কিছু বলতে না দিয়ে আদুরের রসালো ঠোঁট জোড়ায় ঠোঁট বসালো আবেশ। কিছুক্ষণ আদুরের ঠোঁটের স্বাদ নেবার পর আবেশ তার উদ্দেশ্যে বলল। করেছে কিছু? এই কিছু না, গভীর কিছু। আদুরের মুখে গভীর কিছু কথাটি শুনতেই মুখটা ফ্যাকাশে হয়ে গেল আবেশের। আদুরের অপেক্ষমান নয়ন লোচনে আবেশের দিকে লক্ষ্য করছে আর ভাবছে, এই তো আমার স্বামী আমার ভালোবাসার ডাকে সাড়া দিচ্ছে। কিন্তু না, এমন কিছুই যে হবে না আদুরের অজানা। নিজেকে স্বাভাবিক করতে মৃদু হেসে আদুরের নাকে নাক ঘষতে ঘষতে আবেশ বলল। বাড়ি যাবে না? কি বলে পাজি মেয়েটা, এসব পরে হবে। শ্বশুর বাড়ি যেতে হবে এখন। কথাটি বলে আবেশ তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে নামতেই আদুরে তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। একজন পুরুষ কিভাবে এতটা আনরোম্যান্টিক হয় বুঝে উঠতে পারছে না আদুরে। লজ্জা বাদ দিয়ে নিজে ইঙ্গিতও দিয়েছে সে কি চায়, আর ওই ম্যান্দা মার্কা কিনা কিছুই বুঝলো না। শোয়া থেকে উঠে রাগান্বিত দৃষ্টিতে আবেশের দিকে তাকিয়ে আছে আদুরে। আবেশ সেদিকে লক্ষ্য না করে ব্যস্ত হয়ে পড়ল তৈরি হতে। সে কি আজই পড়ালেখা শুরু হয়ে গেল? ফাতেমা বেগমের প্রশ্নে পড়ি লিখতে লিখতেই বলল। আয়ান ভাইটা হুট করে আমাকে বললো লিখতে। এতগুলো লেখা লিখতে বললো, অথচ আমার ইচ্ছেই করছে না। পরির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আয়ান জিজ্ঞেস করল। কি করছে তোর? আপুর সাথে কথা বলতে। কোন আপু? সীমা?
না, আবেশ ভাইয়ার বউ। ওইটা ভাবি হবে। সে তোমার ভাবি, আমি যা খুশি ডাকতে পারি। সে তুই যাই ডাকিস, আমার কোনো সমস্যা নেই। কতটুকু লিখেছিস? 65 পর্যন্ত। পুরোটা শেষ কর। পিছনে ফিরে দরজায় দাঁড়ানো ফাতেমা বেগমের উদ্দেশ্যে পড়ি বলল, ও খালা বলো না আজ যেন ছুটি দেয়, বাকিটা কাল লিখবো। পিচ্ছি একটা মেয়েকে একদিনে এত চাপ দেয়া ঠিক? পরীর কথা শুনে তাকে ব্যঙ্গ করে আয়ান বলল, বাকি টাকা লিখবো? ওরে আমার পিচ্ছি রে, ক্লাস 10-এ এখন তুই। অতটাও পিচ্ছি না যতটা তোকে দেখে লাগে। আয়ানের কথা শুনে হেসে উঠলেন ফাতেমা বেগম। হাসতে হাসতেই তিনি বললেন, ঠিক বলেছিস তুই। আমি ঠিকই বলি। আচ্ছা ড্রয়িং রুমে চল, তোর ভাইয়া ভাবি বের হবে, ভাবির বাবার বাড়ি যাচ্ছে, দেখা করে নে। দেখা করার কি আছে? আসবি তুই? তুমি যখন বলেছো না এসে পারি। ল্যাপটপটা বিছানার একপাশে সরিয়ে রেখে দাঁড়িয়ে পড়ল আয়ান। একটা হাই তুলে পরীর দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বলল, পুরোটা শেষ করো লেখা। তুমি চাইলে আমাদের সাথে যেতে পারো আয়ান, মা বলেছিলেন সবাইকে নিয়ে যেতে। ঠিক আদুরের কথা শুনে হালকা হেসে আয়ান বলল, আপনারা যান ভাবি, আমি না হয় পরে কোনো এক সময় যাব। ঠিক আছে, আর তুমি আমাকে তুমি করে বলতে পারো বড় বোন হিসেবে। কিছু না ভেবে আয়ান বলল, বলা যায়। আচ্ছা আসি আমরা। ফাতেমা বেগমকে সালাম করে দাঁড়াতেই পিছন থেকে কারো স্পর্শ পেল আদুরে। আদুরেকে পরি জড়িয়ে ধরে বলল, আপু তাড়াতাড়ি চলে এসো কেমন? পরির গলার স্বর শুনে আদুরে হেসে বলল, চলে আসবো। মেয়ে তার স্বামীর সাথে আজ বাসায় প্রথমবারের মতো আসতে চলেছে। সেদিন তাদের দেখেছে কতটা সুখী আছে তারা। আদুরের মা তানিয়া হক অনেক খুশি তার জন্য। তিনি সেই সকাল থেকে ব্যস্ত আছেন ঘর সাজাতে, রান্না করতে। সব মিলিয়ে একটুখানি বসার সময়টুকু যেন তার নেই। চুলের উপরে রান্নার জন্য চিংড়ির পোলাও বসিয়েছে তানিয়া হক। আদুরের চিংড়ির পোলাও খুব প্রিয়, তাই তিনি নিজের হাতে তার মেয়ের জন্য পোলাও করছেন। হঠাৎ পেছন থেকে আদুরের ভাই তাহাফ বলে উঠল, বাহ আম্মি জান, আমি এতদিন বললাম তুমি আমার পছন্দের মোরগের পোলাও করে দিলে না, আর আজ আপুর সব প্রিয় খাবার সকাল থেকেই লিস্ট করে রেঁধে চলেছ। আব্বু ঠিক বলে, তুমি আসলে আপুকেই বেশি ভালোবাসো। তাহাফের কথা শুনে হেসে ফেললেন তানিয়া হক। পোলাও নাড়তে নাড়তেই তিনি বললেন, বোন পরের বাড়িতে চলে গেছে, খারাপ লাগছে না তোর? হিংসুতে টাইপের কথা বলছিস কেন শুনি? খারাপ লাগে না, বরং ভালোই লাগে। পুরো ঘরে আমি রাজ করতে পারি। কথাটি বলে তাহাফ রান্নাঘর থেকে বেরিয়ে সোজা আদুরের রুমে চলে আসলো। বরাবরই তার আদুরের রুমটাই পছন্দের ছিল। কত আবদার মারামারি করেছে এই রুমটা নেবার জন্য, কিন্তু আদুরের বিয়ে হবার পর রুমটা ফাঁকা হওয়ার পরেও সে এই রুমটা নিতে পারলো না। এই রুমে আসলেই যেন আদুরের জন্য বুকটা হু হু করে ওঠে। ইচ্ছে করে সেই মারামারি খুনসুটিতে আবার মেতে থাকতে। ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে তাহাফ বিড়বিড় করে বলল, কেন যে বোনদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হয়? ফোনটা এখনো বন্ধ করে রেখেছে আয়ান। সে নিজেই বুঝছে না এতটা রাখতে কিভাবে হচ্ছে। লামিয়ার কথা মনে হতেই মন বলছে ফোন বন্ধই রাখতে। যদিও শুধুই তার নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দেয়া যায়, তবে অন্য কোনো নাম্বার থেকে লামিয়া যে ট্রাই করবে না তার গ্যারান্টি কি? মা বাবা ভাই বোন বান্ধবী প্রায় সবার নাম্বার থেকে আয়ানের ফোনে ডায়াল করেছে লামিয়া। প্রথমে সে ভেবেছিল হয়তো অভিমান করে আয়ান তার নাম্বার ব্লক লিস্টে দিয়েছে, কিন্তু এখন দেখছে সত্যি সে রাগ করেছে। এতটা রেগে যাবে আয়ান ভাবেনি কখনো লামিয়া। আয়ানের চিন্তায় সে সকাল থেকে কিছু খেতেও পারেনি। লামিয়া, কতক্ষণ ডাকছি তোকে, এখন কি দুপুরে খাবি না ঠিক করেছিস? মায়ের কথা শুনে চেঁচিয়ে লামিয়া বলে উঠল, খাবো না, তাতে তোমার এত অসুবিধা কিসের শুনি? আমার খাবার আমি খাবো না, তুমি যাও তো এখান থেকে। লামিয়ার এমন ব্যবহারের সাথে পরিচিত রয়েছে তার মায়ের। রাগ উঠলেই কারোর উপর চেঁচিয়ে ঝেড়ে ফেলে সে। কিন্তু ইদানিং অতিরিক্ত মাথাটা গরম করছে না লামিয়ার? কিন্তু কেন? বিষয়টা ভাবাচ্ছে। কোনো কথা না বলে লামিয়ার মা রুমের দরজা থেকে সরে যেতেই নিজের মাথায় নিজেই একটা বাড়ি খেল সে। কেন যে মায়ের উপরেই বারবার আয়ানের রাগ ছাড়তে চায় ভেবেই রুম থেকে বেরিয়ে পড়ল লামিয়া মাকে সরি বলার জন্য। দুপুর গড়িয়ে যাচ্ছে, কিন্তু আদুরেরা এখনো এসে পৌঁছায়নি।
এদিকে খিদে পেটে চোচো করছে আদুরের বাবা আশরাফুল হকের। তিনি ডাইনিং টেবিলে এসে বসলেন। চোখের চশমাটা ঠিক করে তানিয়া হকের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে উঠলেন, আমি আর অপেক্ষা করতে পারবো না, বলে দিলাম। খেতে দাও আমাকে। ওই ছেলেকে এমনি তো আমার শুরু থেকে পছন্দ না, ওর সাথে একই টেবিলে বসে খাবার খাওয়া আমার কোনো ইচ্ছেই নেই। তাই আমাকে এখানেই দিয়ে দাও, খেয়ে নিজের রুমে চলে যাই। পরে দেখা হলে কয়েকটা কথা শুনিয়ে দেব। আশরাফুল হকের কথা শুনে তার দিকে এগিয়ে আসছেন তানিয়া হক। মাঝে মধ্যেই এই লোকটার কি যে হয় না। বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আবিশ ও আদুরে। আদুরে তার হাত ধরে বলল, এসো ভেতরে। না মানে কি? কেমন যেন লাগছে, অনেকটা দেরি হয়ে গেল। তোমার বাবা কিছু বলবেন না তো? বললে শুনে নেবে, দোষ তো তোমারই। চুপচাপ দাঁড়িয়ে থাকলো আবিশ। এই আবিশ তার বাবাকে এত ভয় পায় কেন এখনো বুঝ করতে পারলো না আদুরে। আদুরে তার হাত ধরে টানতে টানতে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। দুপুরের ভাত খেতে এসে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছে পরীর মা নাসরিন আক্তার। এই পর্যন্ত কোনো কথা সে বলেনি পরীর সাথে। এখন মায়ের ঘুম ভাঙিয়ে দিয়ে পরী তার উদ্দেশ্যে বলল, ফ্যাক্টরিতে যাবে না? মেয়ের কথা শুনে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নাসরিন আক্তার বললেন, হাজার নিষেধ করা সত্ত্বেও তুই আমার কথা শুনলি না তো? ঠিকই ওই বাড়িতে পা দিলি তুই। থরথর করে পা কাঁপছে পরীর মায়ের কথা শুনে। তার মা কিভাবে জানতে পেরেছে সে ও বাড়ি গিয়েছে? কি ভেবেছিস আমাকে না বললে আমি জানতেও পারবো না? কেন গিয়েছিস তুই ওইখানে? মাটানা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল পরী। বিছানা ছেড়ে দাঁড়িয়ে পড়লেন নাসরিন আক্তার। পায়চারি করতে লাগলেন পুরো রুম জুড়ে। অপেক্ষা করতে লাগলেন পরীর উত্তরের জন্য। কিন্তু পরী তার নিজের জায়গায় দাঁড়িয়ে রয়েছে নীরবভাবে। তাকে এভাবে নিশ্চুপভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নাসরিন আক্তার তার দিকে এগিয়ে গিয়ে হাত দিয়ে পরীর মুখটা উপরে তুলে ডান গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দিলেন। মায়ের এমন কাণ্ডে হতবাক হয়ে গেল পরী। ফুপিয়ে কেঁদে উঠে বলল সে, কি এমন করেছি যার কারণে আমাকে মারবা তুমি? বলো কি করেছি? দোষ করে মুখে মুখে তর্ক করা হচ্ছে। তোকে বলেছিলাম না ওই বাড়িতে না যেতে? কেন গিয়েছিস? আবেশ ভাইয়ের বউকে দেখতে। ওরে আমার আবেশ ভাইয়া, কি করেছে তোর ওই আবেশ ভাইয়া তোর সাথে? মনে নেই তার বউকে তোর দেখতে যেতে হচ্ছে? জানো মা, আদরে আপু দেখতে যেমন মিষ্টি তেমন খুব ভালো। তোরে তারা ভুলভাল বুঝিয়ে দিয়েছে তাই না? না মা, আমাকে আয়ন ভাই কাল থেকে পড়াবে বলেছে। চুপ, একদম চুপ। আমি আজই যাব ওই বাড়িতে। কি চায় তারা জেনে আসব। এত কিছু করেও শান্তি হচ্ছে না তাদের। দুপুরে খাবার শেষ করে সোফায় বসলো আবেশ। তার ঠিক সামনে সোফায় বসেছেন আশরাফুল হক। তানিয়া হক একটা ট্রেতে কয়েক রকমের ফল ও মিষ্টি এনে টেবিলের উপরে রেখে আবেশের উদ্দেশ্যে বললেন, নাও বাবা, খেয়ে নাও কিছু। লাজুক মুখে আবেশ বলল, মাত্রই ভাত খেলাম মা, এত কিছু খাওয়া যায়? এইসব হালকা খাবার একটু খেতে হয় ভাতের পর, খাও। শাশুড়ির কথা রাখার জন্য আবেশ একটা আপেলের টুকরো হাতে নিয়ে কামড় বসাতেই আশরাফুল হক হালকা কিসে বললেন, অনেকেই পারে তোমার মতো অতিরিক্ত খেতে, আমি বাবু পারি না অত খেতে। বিশেষ করে ভাতের পর একদমই পারি না। স্বামীর কথা শুনে ভেবাচিকা খেয়ে গেলেন তানিয়া হক। আবেশের দিকে তাকিয়ে তিনি বললেন, তুমি খাও তো বাবা, সবকিছু থেকেই খাবে। শ্বশুর যে তাকে খোঁটা মেরেছে এটা বুঝতে বাকি রইল না আবেশ। কিন্তু এই খোঁটা মারার বা তাকে এত অপছন্দ করার কারণটা বা কি? আদুরে নিজের পছন্দ অনুযায়ী বিয়ে করেছে বলেই কি তার এত রাগ? তবে যেভাবেই হোক বিয়েটা সম্পন্ন হয়ে গিয়েছে। এখনো এসব রাগ দেখানোর কোনো মানে আছে বলে আবেশের মনে করে না। আবেশ মনে করে না। শ্বশুরের দিকে তাকাতেই আবেশ দেখল তিনি তাকিয়ে আছেন আবেশের দিকে ড্যাব ড্যাব চোখে। আবেশ তার উদ্দেশ্যে একটা মিষ্টি হাসি দিয়ে হাত দিল টেবিলে থাকা রসমালাইয়ের বাটির দিকে। বাটি হাতে নিয়ে এসে বলে উঠল, ভাতের আগে হোক পরে হোক রসমালাই আমি অনায়াসে খেতে পারবো। আবেশের দিকে আশরাফুল হক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে এসে বলল, আমি তো খেতে পারি বাবা, আপনি পারেন না। তাই বলছিলাম এভাবে কষ্ট করে বসে থেকে
আমাকে সঙ্গ দিতে হবে না, আমি সব খাবার খেয়ে উঠব। আপনি নিজের রুমে গিয়ে রেস্ট নিন। দাঁড়িয়ে পড়লেন আশরাফুল হক আবেশের কথা শুনে। বিরক্তিভরা কণ্ঠ নিয়েই বললেন, সেটাই ভালো। এতক্ষণ আবেশের কথা শুনে মুচকি হাসছিলেন তানিয়া হক। আবেশ তার দিকে তাকিয়ে বললেন, মা আপনি বসুন না। না বাবা, কাজ আছে, আমিও আসছি। তুমি খেয়ে নাও, সব খাবে কিন্তু। আজ যদি আমার জায়গায় আয়ান থাকতো, শ্বশুর মশাইকে এভাবেই জব্দ করতো। যাক, কিছু তো শেখা হলো আয়ান থেকে। নিজের মনে কথাগুলো বলে হেসে চলেছে আবেশ। বারান্দায় দাঁড়িয়ে আছে তাহাফ। তার পাশে এসে আদুরে দাঁড়াতেই নড়েচড়ে উঠল সে। ঠিক করে হেসে দিল আদুরে। বুড়োজোড়া কুচকে তাহাফ বলল, বাচ্চার মতো হাসছো কেন? তুই ভূত দেখার মতো চমকে উঠলি কেন? তুমি তো দেখতে ভূতের মতোই। আচ্ছা তাই? তাই। তা তুই এই রুমে কেন এখনো? আমি তো ভেবেছি আমি যাবার পরেই আমার রুমটা হাপিস করে ফেলবি তুই। আচমকা আদুরেকে জড়িয়ে ধরে ঢুকরে কাঁদতে থাকলো তাহাফ। আদুরে অবাক হয়ে প্রশ্ন করলো, কি হলো? আপু, আমি তোমার সাথে আর ঝগড়া করব না। তোমার রুম আমার আর লাগবে না। প্লিজ তুমি চলে এসো, ফাঁকা লাগে তোমাকে ছাড়া, খুব কষ্ট হয় আমার। তাহাফের কথা শুনে কি বলা উচিত বুঝে উঠতে পারছে না আদুরে। তবুও সেও তাহাফকে শক্ত করে আঁকড়ে ধরে কাঁদতে থাকলো। অনেক কিছু বলবে বলে ঠিক করে আসলেও ফাতেমা বেগমের সামনে আসার পর মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না পরীর মা নাসরিন আক্তারের। ফাতেমা বেগমই তার দিকে প্রশ্ন ছুড়লেন, কিছু বলবা? গলার স্বর শান্ত করে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে নাসরিন আক্তার বললেন, জি, শুনলাম পরীকে আয়ান বাবা পড়াবে। আমি বলছিলাম কি দরকার? দরকার আছে, ওর দায়িত্ব আমরা নিয়েছিলাম। আবের যখন পারছে না আয়ান পড়াবে। মাফ করবেন, ছোট মুখে বড় কথা বলছি। ঘটনা একটা ঘটে যাবার পর আমি চাইছি না আমার মেয়ে এখানে আর আসুক। আমি শখ করে ওকে ডাকিনি, ও নিজেই এসেছে। মেরে পাঠাইয়া দিতেন। কি বলছো এসব? ভুল কি বললাম? এখানে আসলে মেরে পাঠাইয়া দিবেন? দরকার নেই ওর এখানে আসার। কেন আরও নতুন করে আপনাকে বলতে হচ্ছে না ভাবি? নিজের রাগকে সংযত করে ফাতেমা বেগম বললেন, সে তোমার ইচ্ছে, কিন্তু আমার ঘরের দরজা পরীর জন্য সব সময় খোলা আছে। তুমি আসতে পারো এখন। এতটুকু বলে শান্তি পাচ্ছে না মনে নাসরিন আক্তার, কিন্তু বেশি কিছু বলার অধিকার তার নেই। তাই চুপচাপ বেরিয়ে যেতে থাকলেন এই বাড়ি ছেড়ে। আমার বাড়িতেও তুমি কান্না করনি, এখন কি হয়েছে শুনি? শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে আবেশের প্রশ্নে আদুরে জবাব দিল, জানো তাহাফ আমাকে কত মিস করে। ও বলেছে আমাকে না যেতে। কিভাবে কান্না করেছো জানো? না, কিভাবে? বাচ্চার মতো জড়িয়ে ধরেছিল আমাকে আর বলেছে। আর কোনো কথা না বলে হাওমাও করে কেঁদে দিল আদুরে। আবেশ বুঝে উঠতে পারছে না তার কি করা উচিত বা কি করলে ভালো হবে এই সময়টায়। এত বছর প্রেম করেও ভালোবাসার মানুষটা কাঁদলে কিভাবে তার চোখের পানি আটকানো যায় শিখতে পারল না সে। ভাবতেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো বুক চিরা আবেশের। ফোন বেজে উঠলো আদুরে। তাকিয়ে দেখলো তার কলেজের বান্ধবীর ফোন। চোখ দুটো মুছে নিয়ে হালকা কেশে গলাটা ঠিক করে নিল আদুরে। ফোনটা হাতে নিয়ে বারান্দার দিকে এগিয়ে গিয়ে বান্ধবীর উদ্দেশ্যে বলল, হ্যালো। যাক, সঠিক সময়ে বান্ধবী ফোনটা দিয়েছে, না হয় এই মেয়ে কেঁদে ছোটখাটো একটা সুইমিং পুল বানিয়ে ফেলতো এখানে। কথাটি ভাবতেই আদুরে দৌড়ে এসে আবেশের উদ্দেশ্যে বলল, আবেশ, আবেশ। কি হলো? আমার বান্ধবী বিনার মেয়ের নাম রেখেছে। এই উপলক্ষে একটা অনুষ্ঠান করছে তারা। আমাদের যেতে বললো, যাবো কেমন? ওয়াও, গ্রেট। যাওয়া যায়। তা কি নাম রাখলো? আয়না। আয়না নামটা শুনেই দুঃখ করে উঠল আবেশের বুকটা। এতদিন পর নামটা এভাবে শুনবে ভাবতে পারেনি সে। আদুরের জোড়াজুড়িতে তৈরি হয়ে নিল আবেশ বাণীর বাসায় যাবার জন্য। কিন্তু আয়না নামটা শোনার পর থেকেই মাথার মেজাজটা অন্যরকম হয়ে আছে তার। পুরনো সব স্মৃতি ভেসে আসছে চোখের সামনে। যেসব মনে করতে আবেশ একেবারেই চায় না, সেসব কেন আবারও মনে পড়ছে তার। আয়না নামটি শুনেছে বলে এত ধামাচাপা দেওয়ার পরেও কেন মাঝে মাঝে অতীতের সম্মুখীন হতে হয় তাকে। এই হলো তোমার?
সন্দেহ হয়ে গেল তো। আদুরির ডাকে নিজের মনে কথা বলা বাদ দিয়ে তার দিকে তাকিয়ে আবেশ বলল, না গেলে নয়। কেন যাব না? তুমিই বলেছো যাওয়ার যায়, তুমিই বলেছো যাওয়া যায়, তাই তো আমি তৈরি হয়ে নিলাম। এখন এমন প্রশ্ন? কিছু বলতে চেয়েও বলল না আবেশ। আদুরে তার দিকে তাকিয়ে বলল, ড্রাইভারকে গাড়ি বের করতে বলেছি। লামিয়া তার মায়ের সাথে চেঁচানোর পর থেকেই একেবারেই চুপচাপ হয়ে আছেন তিনি। রাগ ভাঙানোর চেষ্টা করেও ব্যর্থ হলো লামিয়া। এদিকে আয়ানের ফোন এখনো বন্ধ। আপদ বিপদ কিছু হলো ভাবতেই বুকের ভিতরটা কেমন যেন মুচড়ে উঠল লামিয়ার। ফোনটা হাতে নিয়ে সে আবারও ডায়াল করলো আয়ানের নাম্বারে। বরাবরের মতো ফোনের উপাস থেকে বলল, আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে, অনুগ্রহপূর্বক। নিজের মোবাইলটি বিছানার একপাশে ছুঁড়ে মারল লামিয়া। আয়নের জন্য তার কখনো এভাবে অস্থির লাগেনি, তার সাথে কথা বলতে এভাবে ছটফট করেনি, তার একটু খবর পাবার জন্য এভাবে ব্যাকুল হয়ে ওঠেনি। এটাই কি তাহলে ভালোবাসা? মাথায় চিনচিনে ব্যথা অনুভব করছে লামিয়া, চোখ দিয়ে পড়ছে তার অনবরত পানি। এমন সময় লামিয়ার মা ললিতা আহসান এসে তার পাশে বসে বললেন, কি হয়েছে লামি? মায়ের করা প্রশ্নে ঢুকরে কেঁদে উঠল লামিয়া। মাকে জড়িয়ে ধরে সে বলতে লাগলো, সে ফোন খুলছে না মা, আমি তাকে খুব ভালোবাসি, এতদিন বুঝতে পারিনি। তাকে বলো না মা ফোনটা খুলতে, না হয় চিন্তায় আমি পাগল হয়ে যাব। আমার কণ্ঠে ললিতা আহসান বললেন, কে? আয়ান। কে এই আয়ান? তো ভাই, বাচ্চা কাচ্চার প্ল্যানিং কেমন চলছে? মানির স্বামীর মুখে বাচ্চা কাচ্চার কথা শুনতেই সে পরিচিত ভয়টা কাজ করতে শুরু করলো মনের মাঝে। ফ্যানের নিচে বসে আছে সে, তবুও গরম লাগছে আবেশের খুব। শার্টের কলার ঠিক করতে করতে জবাব দিল, মাত্রই বিয়ে করলাম, দেখি। আরে দেখি ফেকি কিসের? বউ কিছুদিন পর প্রেগনেন্ট হয়ে যাবে, টেরই পাবেন না। মেয়েরা তো এমনই হয়, বিয়ে ঠিক হওয়ার সাথে সাথে বাচ্চা নিয়ে স্বপ্ন দেখা শুরু করে। যদি বাসর রাতে বাচ্চা নেওয়ার পদ্ধতি চালু হতো না, তবে তারা নিয়েই ফেলতো। তারা ভাবে এই বাচ্চার মধ্যেই স্বামীর ভালোবাসা আরো বাড়ে। লোকটির কথা শুনে আবেশের কপালে চিন্তার ছাপ পড়ল। আচ্ছা, আদুরেও কি এমনটাই ভাবে? বাচ্চা না হলে কি ভালোবাসা কমে যায়? চিন্তায় মগ্ন হয়ে গেল আবেশ। মানির মেয়ে আয়নাকে কোলে তুলে আদুরে এদিক ওদিক করতে থাকলো। খুঁজে চলেছে সে আবেশকে। মানি তার অবস্থা বুঝে তার দিকে এগিয়ে গিয়ে বলল, আবেশ ভাইয়াকে ওই দিকের খোলা বারান্দাতে যেতে দেখলাম। মিষ্টি হেসে বাণীর উদ্দেশ্যে আদুরে বলল, তুই কিভাবে বুঝছিস আমি ওকে খুঁজছি? আমি ওভাবে আমার জামাইকে খুঁজি, তাই। হেসে উঠল আদুরে, হাসতে হাসতেই বলল, আমি কি আয়নাকে নিয়ে যেতে পারি ওর কাছে? দেখাবো আয়নাকে। নিশ্চয়ই। আবেশের কাছে এসে আদুরে বলল, কি করছো? আদুরের দিকে তাকাতেই তার কোলে বাচ্চা দেখতে পেয়েও কোনো প্রতিক্রিয়া করলো না আবেশ। শান্ত গলায় জবাব দিল, দাঁড়িয়ে আছি। দেখো আয়নাকে, কি সুন্দর হয়েছে তাই না? হুম। নামটাও সুন্দর তাই না? হুম। আবেশ সেই দিকে তাকিয়ে বুঝতে পারলো আদুরে কোনো কারণে তার মনটা ঠিক নেই, তাই তার মন ভালো করতেই আদুরে বলে উঠল, এই যে এমন একটা আয়না আমাদেরও হবে তাই না? আচ্ছা, আমরা আমাদের মেয়ের নাম কি দিব? ওহো, ছেলেও হতে পারে। একটা কাজ করি, ছেলে মেয়ে দুজনের নামই ঠিক করে রাখি, কি বলো? উফ, কখন থেকে বকবক করে যাচ্ছ তুমি? বাচ্চা ছাড়া মানুষ বাঁচে না। আর এই আয়নাকে আমার সামনে এনে কি প্রমাণ করতে চাইছো তুমি? আবেশ কি এভাবে কথা বলতে দেখে হতভম্ব হয়ে গেল আদুরে। চোখ দুটো তার মুহূর্তেই টলমল করে উঠল। সেদিকে লক্ষ্য না দিয়ে আবেশ বলল, হবে না আমাদের কোনো বাচ্চা। শুনেছো তুমি? হবে না। বাচ্চার জন্য আমাকে ছেড়ে চলে যাবে? যাও তবে। কথাটি বলেই বারান্দা থেকে বেরিয়ে পড়ল আবেশ। আদুরে তাকিয়ে থাকলো তার পথের দিকে। ললিতা আহসানের মুখে লামিয়ার ভালোবাসার কথা শুনে ভ্রুজোড়া কুঁচকে ফেললেন মুজিবুর হাসান। ললিতা আহসানের দিকে তাকিয়ে তিনি প্রশ্ন ছুড়লেন, ছেলেটি এখনো পড়াশোনা করছে তবে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছুদিন পরেই ফাইনাল পরীক্ষা, তারপর বের হয়ে যাবে। তারপর এখানে এসে ভাইয়ের সাথে ফ্যাক্টরির কাজে হাত লাগাবে। বাড়ির নাম শুনেও ভালো লাগে না। সব তো ঠিকঠাকই আছে, তুমি কি বলো?
হালকা হেসে ললিতা আহসান বললেন, আমার ঠিক লেগেছে বলেই তো তোমাকে বললাম। লামিয়াকে বলো ছেলের বাড়ি থেকে যেন প্রস্তাব পাঠায়। এখন অন্তত এঙ্গেজমেন্ট হলেও করে রাখো। কি বলো তুমি? ভালো বলছো, বলবো।